আপনার শিশুর জন্মের ৪ সপ্তাহের মধ্যে চোখ পরীক্ষা করান, স্পেশালি ইফ ইউর চাইল্ড ইজ এ প্রিমেচিউর বেবি। এই স্লোগান দিয়ে আজ শুরু করছি আজকের অ্যাকিউট অ্যাঙ্গেল এপিসোড। আই এম মায়না এবং সাথে আছে আমার ওয়ান অফ দ্য প্যারেন্টস অফ আ ভিক্টিম যে ভেরি রিসেন্টলি লস্ট হার ভিশন ডিউ টু মেডিকেল নেগলিজেন্স, and we'll have a discussion with Mantaka's mother, who is the victim, and find out what her story is. চলুন প্রশ্ন করি সঞ্জিদা ম্যাডামকে যে ওনার বাচ্চা এখন কি কি প্রবলেমস ফেস করছে। মিস সঞ্জিদা। বর্তমানে আমার বাচ্চার ডান চোখটা রেটিনা পুরোটা ডিটাচ হয়ে গেছে, স্টেজ 5-এ চলে গেছে। আর বাঁ চোখ যেটা আছে সেটা নর্মাল না, বাট স্টেবল আছে। এটার জন্য আমার ফলো আপে যেতে হচ্ছে। দুবার আমি গিয়েছি, চেন্নাইতে, মাদ্রাজে, শঙ্কর নেত্রালয়ে। তো ডিসেম্বরে আবার যেতে হবে ফলো আপের জন্য। এই যে ড্যামেজটা হলো আপনার সন্তানের ইন দ্য লেফট আই, আপনি কাকে রেসপন্সিবল করছেন ফর দিস? এটার জন্য সম্পূর্ণ আমি দায়ী করছি ল্যাবেড এবং ল্যাবেডের যে ডক্টর শরীফুন নাহার। কারণ আমার বাচ্চাটা 1 মাস পুরো এনআইসিউতে ছিল। তারা 1 মাস থাকার পরও আমার বাচ্চাটার চোখের একটা পরীক্ষাও করায় নাই, যেহেতু আমার বাচ্চা 1500 গ্রামের নিচে ছিল, 1.1 কেজি ছিল। তারপর 10 দিনের বেশি অক্সিজেনে ছিল, অক্সিজেনের মাত্রাটা খুব বেশি ছিল, যেখানে আরওপিটা হওয়ার বেশি চান্স থাকে। তারপরেও তারা আরওপি টেস্ট করায় নাই। তারপরেও সে একবারও আমাকে বলে নাই যে এনআইসিতে থাকার সময় যে আমার বাচ্চার আরওপি হতে পারে। তারপরে আমি যখন বাসায় নিয়ে যাই 1 মাস পর, তারপর আমি তাকে ফলো আপে গিয়েছিলাম। যখন যাই ফলো আপে তার চেম্বারে, তখন ওখানেও তাকে আমি বলেছি আমার বাচ্চাটার চোখে একটু ছোট লাগছে, আর চোখ দিয়ে পানি পড়ছে একটু, কেন এটা? তখন তিনি আমাকে বললেন যে চোখে মেসেজ করেন, ঠিক হয়ে যাবে। নেক্সট আমি যতবার ওনার কাছে ফলো আপে গিয়েছি ততবারই উনি সেম একই কথা বলে যে আমি বারবার বলছি যে আমার বাচ্চার চোখ দিয়ে লাল হয়ে যাচ্ছে, তো পানি পড়ছে কেন, আপনি একটু ভালো করে দেখেন। তারপর যখন আমার বাচ্চার 3 মাস বয়স, তখন উনি আমাকে বলে যে আরওপি টেস্ট করেন। তখন আমি বললাম এটা কিসের কি টেস্ট? তখন উনি বললো যে প্রিমেচিউর বেবিদের এটা করতে হয়, তো এটা করে দেখেন। কিছু না, এটা নর্মাল একটা টেস্ট, এটা করেন। তখন তো দেখে যে টেস্ট করে দেখি যে এখানে ডাক্তার যাকে দেখালাম সালে আহমেদ, উনি বললেন যে আমার বাচ্চার 2টা চোখই ড্যামেজ হয়ে গেছে, স্টেজ 5-এ চলে গেছে। বাংলাদেশে এটার কোনো ট্রিটমেন্ট নাই। এটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাজে শঙ্কর নেত্রালয় হসপিটালে ডক্টর লিঙ্গম গোপালের কাছে যেতে বলেন। ইয়েস মিস সঞ্জিদা, আপনারা কি কোনো ফর্মাল কমপ্লেন করেছিলেন ইন ল্যাবেড টু দ্য ম্যানেজমেন্ট? ল্যাবেডে আমরা গিয়েছিলাম। ল্যাবেডে গিয়ে ল্যাবেডের ম্যানেজমেন্ট যে ওনার সাথে কথা বলেছি, তখন ওনারা বললেন যে আমরা ল্যাবেড থেকে ডক্টর শরীফুন নাহারকে বের করে দিয়েছি। তো ল্যাবেডের ডক্টর না শরীফুন নাহার। তো যখন উনি এটা বললেন তখন আমরা বললাম আসলে আমরা তো শরীফুন নাহারকে চিনি না, আমরা ল্যাবেডকে চিনি, ল্যাবেড আমাকে দিয়েছে শরীফুন নাহারকে। তো তখন বললেন যে আমরা আসলে এই ঘটনার পর শরীফুন নাহারকে বের করে দিয়েছি। তো আমি বললাম এটা তো আমার জানার বিষয় না, আপনারা ল্যাবের থেকে বের করে দিয়েছেন, কিন্তু আমার যা জীবনটা আপনারা যা নষ্ট করে দিয়েছেন সেটা তো আর ফিরে পাবো না। তবে আমাকে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য, চিকিৎসার জন্য যা দরকার, যে দরকার চিকিৎসার জন্য যা দরকার সেটা ল্যাবেড এবং ডক্টর শরীফুন নাহার দিতে বাধ্য থাকবে, এটা আমি আর কিছু জানি না। এই সম্পর্কে আপনারা কি করবেন সেটা আমি জানি না। তখন ওনারা বললেন যে শরীফুন নাহারকে নিয়ে আসেন। তখন আমরা বললাম শরীফুন নাহারকে তো ল্যাবেডে নিয়ে আসার দায়িত্ব আমাদের না, সেটা আপনাদের। এটা বলে আমি চলে আসছি। এরপর থেকে ল্যাবেড আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে নাই। আপনি কি আর অন্য কোথাও কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, বিএমএতে করেছি, লিখিত কমপ্লেন দিয়েছি। আর হচ্ছে ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনে, ওখানেও কমপ্লেন দিয়েছি। ডিড দে রিপ্লাই টু ইউ, মানে কমপ্লেনের কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কি? না, কোনো অ্যাকশন দেয় নাই আমাদেরকে, কোনো নেয় নেই, কোনো অ্যাকশনই নেয় নাই। আচ্ছা, আমরা নিউজ পেপার থেকে জানতে পেরেছি যে অ্যাকর্ডিং টু ল্যাব এইড ওরা আপনার বাচ্চার জন্য পেডিটেশন সিলেক্ট করেনি, ইট ওয়াজ দ্য প্যারেন্টস, মানে আপনারা সিলেক্ট করেছেন পেডিটেশন। সো অ্যাকর্ডিং টু ল্যাব এইড আপনারা রেসপন্সিবল টু সিলেক্ট শরীফুন নাহার। সো আপনার কি কিছু বলার আছে এই বিষয়ে? না, আমি তো ল্যাবেডকে চিনি, শরীফুন নাহারকে আমি চিনি না। এটা ল্যাবেড যেটা বলেছে সেটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলেছে। কারণ ল্যাবেড শরীফুন নাহার, ল্যাবেড দিয়েছে আমাকে ডাক্তার শরীফুন নাহারকে। আমরা তো শরীফুন নাহারকে চিনি না। সে এখন এই কথা বললে তো হবে না যে শরীফুন নাহারকে সে চিনে না। আমরা চুজ করি নাই শরীফুন নাহারকে। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন দ্য প্রসিডিওর কীভাবে হয়, বিকজ আপনি তো গিয়েছিলেন টু হ্যাভ আ বেবি। তো ওখানে গাইনোকোলজিস্ট, ওটাও কি আপনার সিলেকশন ছিল নাকি ইট ওয়াজ সিলেক্টেড বাই ল্যাব এইড অ্যাজ ওয়েল? গাইনোকোলজিস্ট যে ছিল সে আমার সিলেক্টেড ছিল। এখানে বলতে হয় একটু বেশি বড় করে, আমি 11ই জানুয়ারিতে আমার ফলো আপের জন্য যাই, আমি যখন প্রেগনেন্ট ছিলাম। তো আমার গাইনোকোলজিস্ট যে ডক্টর লাইলা আঞ্জুমান্ত বানু, তো উনি আমাকে বললেন দেখে যে তোমার প্রেশার খুব বেশি, তুমি এই মুহূর্তে 2 দিনের জন্য তোমাকে ভর্তি হতে হবে।
তো যে কোনো সময় তোমার একরামশিয়া হয়ে যেতে পারে। তো সাথে সাথে আমাকে ভর্তি করে নিলেন। 2 দিনের কথা বলে উনি আমাকে 8 দিন পর্যন্ত রাখলেন। একটা মেডিসিনের ডাক্তার উনি আমাকে কখনো দেখান নাই এই 8 দিনে। তো আমার প্রেশার কন্ট্রোলই করতে পারেন নাই, খুব সবসময় প্রেশারটা খুব বেশি থাকতো। তো আমার 9 দিনের দিন অপারেশন করে 20শে জানুয়ারি ডাক্তার লায়লা আঞ্জুমান বানু। তো তখন তার 2 দিন পরে উনি আমাকে প্রেশারের ডাক্তার দেখায়। তো তখন আমাকে লায়লা আঞ্জুমান বানু যখন আমাকে অপারেশন করে তখন আমাকে অ্যানেস্থেসিয়া দেয় 2 বার করে। ফার্স্ট একটা রুগীকে অপারেশন করার সময় একবারই অ্যানেস্থেসিয়া দেয়, কিন্তু আমাকে প্রথমবার যখন হাফ অ্যানেস্থেসিয়া দেয় তখন দেওয়ার পরে বলে যে আপনার সুইটা বাঁকা হয়ে গেছে। সাথে সাথে যখন আমি পেটে হাত দিই তখন দেখি যে আমার পেটে সেন্স আছে। তখন আমি বলি আমাকে ধরবেন না আপনার, আমার সেন্স আছে। তখন সাথে সাথে আমাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে আরেকটা দিয়ে দেয়, আর আমি কিছু বলতে পারি না। তো সেখান থেকে আমি মারাও যেতে পারতাম। তো ল্যাবের তখন বলতো কি বা মারা গেছে প্রেশার বেশি ছিল যার জন্য। তারপরে কি হয়েছে? এরপরে আপনার বেবির সাথে আপনার মানে ইন্টারাকশন কম ডেফিনিটলি শি ওয়াজ ইন অ্যান ইনকিউবেটর বিকজ প্রিমেচিওর চাইল্ড ছিল। সো এর পরের ঘটনাটা কি আপনি একটু খুলে বলবেন? হ্যাঁ, আমার বেবি তারপরে এনআইসিউতে ডাক্তার শরীফুন নাহার আন্ডারে দিয়ে দেয় লায়লা আঞ্জুমান বানু। সে কল দিয়ে আনে লায়লা আঞ্জুমান বানু ডক্টর শরীফুন নাহারকে কল দিয়ে আনে, আনার পর এনআইসিউতে তাকে দিয়ে দেয়। 1 মাস আমার বাচ্চাটা এনআইসিউতে ছিল, কিন্তু সেখানে তার কোনো মানে চিকিৎসাই করা হয় নাই চোখের ব্যাপারে। বাকি সব চেকআপস করা হয়েছিল এক্সেপ্ট ফর দ্য আইস। বাকি সবই মোটামুটি চেক আপ করেছে, কিন্তু ল্যাবের দোতলায় চোখের ডাক্তার। কিন্তু তখনও তারা একবারও বলে নাই যে আমার বাচ্চার আরোপি হওয়ার চান্স থাকতে পারে। যেহেতু আমার বাচ্চা 1.1 কেজি ছিল, 10 দিনের বেশি অতিরিক্ত অক্সিজেন পেয়েছে, সেখানে আমার বাচ্চা মাস্ট আরোপি। কিন্তু ডাক্তার কখনোই আমাকে এই ব্যাপারে কখনোই কিছু বলে নাই, আমাদের কাউকেই বলে নাই, যার জন্য আজকে আমার বাচ্চার এত বড় ক্ষতিটা। আপনি প্রাইমারিলি কাকে রেসপন্সিবল ধরছেন? ইজ ইট দ্য গাইনোকোলজিস্ট যে সিলেক্ট করেছিল আপনার পেডিয়াট্রিশিয়ানকে অর দ্য পেডিয়াট্রিশিয়ান? হ্যাঁ, এখানে গাইনোকোলজিস্টও আসে। গাইনোকোলজিস্ট, তারপর পেডিশিয়ান ডাক্তার শরীফুন নাহার এবং ল্যাবের 3 জনই আমার বাচ্চার জন্য, আজকে আমার বাচ্চার এই অবস্থার জন্য দায়ী। মেইনলি শরীফুন নাহার এবং ল্যাবেড। মিস সঞ্জিদা, আপনার বাচ্চা এই আরবি প্রবলেমের পর থেকে কি কি ধরনের প্রবলেমস ফেস করছে আপনি আমাদেরকে একটু ডিটেলে বলবেন কি? আমার বাচ্চার ডান চোখ বর্তমানে পুরোপুরি রেটিনা ডিটাচ হয়ে গেছে, সেটা কিছুই করার নাই। তবে বাচ্চার যেটা আছে নট নর্মাল বাট স্টেবল আছে, যার জন্য আমাকে বারবার ফলো আপে যেতে হবে। না, আপনার বাচ্চার প্রবলেমস কি কি ফেস করছে? মানে যেহেতু তার একটা চোখ কমপ্লিটলি ড্যামেজ, আরেকটা চোখ হয়তো এফেক্টেড, সো এটার কারণে তার প্রবলেমসগুলো কি কি হচ্ছে? সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না, সেজন্য খুব যন্ত্রণা করে সে। দেখতে চায় হয়তো বা ঝাপসা দেখে, এক চোখ দিয়ে যেহেতু ঝাপসা দেখে ক্লিয়ারলি দেখতে পারে না, এজন্য খুব অস্থিরতা করে সে সারাদিন। কিছু দেখতে চায়, খুব ডিপলি দেখতে চায়, কিন্তু সেটা ঝাপসা দেখে হয়তো বা, যার জন্য ক্লিয়ারলি দেখতে পারে না, এজন্য খুবই সারাদিনই খুব অস্থিরতা করে। আপনি কাদেরকে রেসপন্সিবল মনে করেন এই আপনার বাচ্চার এই অবস্থার জন্য? ল্যাবের এবং ডাক্তার শরীফুন নাহারকে আমি পুরোপুরি দায়ী করি এর জন্য। আপনি যখন জানতে পারলেন ফ্রম ডক্টর সালেহ আহমেদ যে আপনার বাচ্চার এই জিনিসটা অনেক ডিলে হয়ে গেছে, যে কারণে একটা বাচ্চার একটা চোখ কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, সো আপনি কি আবার ডক্টর শরীফুল নাহারকে গিয়ে ডিড ইউ আস্ক হার যে কেন এরকম ডিলেটা হলো, কেন এই নেগলিজেন্সটা হলো? যখন ডাক্তার সালেহ আহমেদ আমাকে বললেন যে 2টা চোখই শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই আমাদের দেশে, তো শরীফুন নাহার কাছে আমার ভাই গিয়েছিলেন, আমার হাজব্যান্ড গিয়েছিলেন। তো বললেন, ওরা যে বললো আপনি কেন আমার বাচ্চার চোখটা আজকে এই অবস্থা করে দিলেন, তো আমার বাচ্চার চোখটা কেন আপনি দেখলেন না, পরীক্ষা কেন করলেন না? তখন উনি বললো যে আমার বাচ্চার যান বাঁচানো ফরজ ছিল, আমার অন্যদিকে দেখার সময় ছিল না। তো একটা বাচ্চার যান বাঁচানো শুধু তো হয় না, চোখ যদি না থাকে আমার বাচ্চাটা তো এই যান দিয়ে কী করবে, সে তার ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। So one last question for you. আপনি what are your plans? I mean আপনি কিভাবে এই জিনিসটাকে টেক আপ করতে চাচ্ছেন, and what do you see যে আপনি কি এক্সপেক্ট করছেন from the law authorities in our health sector অথবা from LabAid or maybe from this country? What do you expect? আমার এখন এটুকুই চাওয়া যে আমার বাচ্চার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো দুনিয়ার কারো ক্ষমতা নাই ক্ষতিটা পূরণ করে দেওয়ার, কিন্তু আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের পক্ষে তো 2বার গিয়েছি আমি বাংলাদেশের বাইরে, 2বার গিয়েছি, আমাকে আরও ভবিষ্যতে ফলো আপের জন্য আবার যেতে হবে। তো এই ব্যয়ভার বহন করা তো আমার পক্ষে সম্ভব না। এর জন্য দায়িত্ব মেইনলি ল্যাবেইড এবং ডক্টর শরীফুন নাহার।
আমি ল্যাবেডের কাছে এবং শরীফুন নাহার কাছে এটুকুই চাই যে আমার বাচ্চার যাবতীয় যত খরচ হবে চিকিৎসার জন্য যেন তারা এই ব্যয়ভার দিতে বাধ্য থাকে। Thank you, Miss Sanjida. Viewers, এতক্ষণ আমরা কথা বলছিলাম মিস সঞ্জিদার সাথে. Her daughter was a victim of ROB and আপনারা এতক্ষণ শুনলেন ওনার কাছে যে how doctors' negligence has ended up in this little child losing her vision for life. এখন who should be responsible for this? Who should take the responsibility? Who is accountable for this? এখন there are so many questions that are haunting us at the moment. For instance, আমাদের দেশে এরকম কোনো সিস্টেম কি আছে যে to inform general people like us, because we are not aware of such a disease to be prevailing. And if we come to the doctorsরা কতটুকু accountable? তাদের accountability কোথায় আছে? Not only doctors but the medical service providers যারা আছে তারা কি করছেন এবং আমাদের health sector কি করছে? And as you have heard from Miss Sanjida যে she did complain to LabAid and also to Bangladesh Medical Association, তাদের কোনো রেসপন্স সে পায়নি এবং why is it like that? কেন তারা তাকে প্রপারলি রেসপন্ড করছে না? প্রবলেমের রুটটা কোথায় সেটা আমাদের জানতে হবে যে এখানে আমাদের who should be accountable, the system, the service providers, or আমরা যারা নাকি ignorant of such diseases. What we really need is আমাদের দেশের যে মেডিকেল সার্ভিস প্রোভাইডার্স আছে তাদের আরেকটু অ্যাকাউন্টেবল হতে হবে, আরেকটু রেসপন্সিবল হতে হবে, সো দ্যাট ডক্টর শরীফুন নাহার অর দেয়ার আর সেভারাল ডক্টরস লাইক হার যারা নাকি এরকম মাইনর মিস্টেক্সের কারণে কিছু মেজর লসেস হচ্ছে পেশেন্টসদের. দেয়ার আর নিউমারাস কেসেস এরকম যেগুলো নাকি আননোটিসড অথবা আনরিপোর্টেড থেকে যাচ্ছে. So we would like our doctors to be more responsible and more accountable, and আমাদের health sector to come up with such policies and regulations যেটা দিয়ে নাকি আমাদের doctors will be monitored in such a way যে they will not have they will be cautious rather in their deeds or their actions because they will know that they are being monitored. Finally আমি একটা কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে within as you have seen the condition of Mantaka, এই ঘটনা ঘটতো না যদি ওর জন্মের 4 সপ্তাহের মধ্যেই ওর আই চেকআপটা করানো হতো. therefore we urgently request you যে আপনার সন্তানের জন্মের 4 সপ্তাহের মধ্যেই আপনারা যদি আপনার সন্তানের আই চেকআপটা প্রপারলি করান তাহলে you can actually avoid this kind of diseases. We know that there are several such victims in our country. যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান regarding your problems, and if you want to be the whistleblower and take it up as an issue, then please contact us. Our contact email address is contact@banglarbe.com. Thank you.